রাত 2টো হঠাৎ করে একটা ফোন কল, কিন্তু ফোন কলের ওপাশে কেউ ছিল না। ওয়েলকাম টু ট্রু টুইস্ট প্রোডাকশন। প্রত্যেককে স্বাগত এই ট্রু টুইস্ট প্রোডাকশনে। তোমরা এই যে সংলাপটা শুনলে, সে সংলাপটা আমাদেরই একটা গল্প, নিশুতি রাতের ফোন কলের সংলাপ। আমরা এই ট্রু টুইস্ট প্রোডাকশনে তোমাদেরকে নিশুতি রাতের ফোন কলের পর আরও 2টো গল্প শুনিয়েছি। গল্পগুলো শুনিয়েছি বলার থেকে বলা ভালো, দেখানো হয়েছে। সেই গল্পগুলো প্রথমটা ছিল নিশুতি রাতের ফোন কল, তারপরেরটা ছিল আত্মার খোঁজে, এরপর ছিল বেলভেডিয়ারের 200 বছরের প্রেম। এবারে আমরা একটু অন্য রকমভাবে আমাদের এই ট্রু টুইস্ট প্রোডাকশন থেকে তোমাদের কাছে গল্প পরিবেশন করতে চলেছি। এবার আমরা যে গল্প পরিবেশন করব, স্টোরি টেলিং পডকাস্টের মাধ্যমে আমরা গল্প পরিবেশন করব। তোমরা নিশ্চয়ই এমন এমন গল্প পড়েছো বা শুনেছো, দেখেছো, যে গল্পগুলো একবার পড়লে মাথা থেকে সহজে চলে যায় না, তার রেশ থেকে যায়। আমাদের ট্রু টুইস্ট প্রোডাকশনে যেসব গল্পগুলো আমরা তোমাদেরকে পরিবেশন করি পর্দায়, প্রত্যেকটা গল্পেই এমন কিছু টুইস্ট, এমন কিছু অনুভব থেকে যায় যেটা সহজে ভোলার নয়। যদি তোমরা সত্যি সত্যি থ্রিলার পছন্দ করো, মিস্ট্রি পছন্দ করো, সাসপেন্স পছন্দ করো, তাহলে ঢুকে পড়ো ট্রু টুইস্ট প্রোডাকশন চ্যানেলে, সাবস্ক্রাইব করো আর এই গল্পগুলো দেখতে শুরু করো। এবারের গল্প আমাদের নীল শাড়ির রহস্য। কিছু সাধারণ ঘটনা বা কিছু গল্প, সেগুলো দেখা যায় না, সেগুলোকে অনুভব করতে হয়। এই রহস্য সেই রকমই একটা অনুভবের রহস্য। চলো দেখা যাক নীল শাড়ির রহস্য। সেই রহস্য উদ্ঘাটন করতে আমরা এই সপ্তাহে যে পরিবেশন করছি, যে গল্পটা, সেটা তোমরা উপভোগ করো। ধন্যবাদ, নমস্কার। প্রত্যেকে ভালো থেকো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো আমাদের প্রত্যেকটা এপিসোডকে। শুনছেন ট্রু টুইস্ট প্রোডাকশনের আজকের গল্প নীল শাড়ির রহস্য। কাহিনী তাপস চক্রবর্তী, গল্প পাঠে প্রবীর অধিকারী। শুনছেন নীল শাড়ির রহস্য। পুরনো পৌর লাইব্রেরিটা শহরের মধ্যে থেকেও যেন শহরের বাইরে, যেন সময়ের এক নিঃশব্দ দ্বীপ। উঁচু সিলিং, কাঠের তাক, পুরনো কাগজের গন্ধে ভেজা বাতাস। দুপুরের আলো জানালা দিয়ে ঢুকে ধুলোকণাকে সোনালি করে রাখে। অরিন্দম চৌধুরী প্রতিদিন বিকেলে এখানে আসেন। বয়স প্রায় 70-এর কাছাকাছি। অবসরপ্রাপ্ত সাহিত্যের অধ্যাপক। স্ত্রীকে হারিয়েছেন বহু বছর আগে। ছেলে বিদেশে থাকে, খুবই ব্যস্ত, বহুকাল দেশে আসার সময় পায়নি। অধ্যাপক চৌধুরীর জীবনের শব্দ কমে গিয়ে এখন শুধু পাতার শব্দ। আগে ছেলের ফোনের অপেক্ষা করতেন, এখন সেটাও করেন না, কেননা ছেলে তার চাকরি সংসার নিয়ে অত্যন্ত ব্যস্ত। কিন্তু কয়েক মাস হলো তার নীরবতায় একটি রং ঢুকে পড়েছে, নীল। প্রথম দিন তিনি একজন মহিলাকে দেখেছিলেন ইতিহাস বিভাগের তাকের সামনে। নীল শাড়ি, খুব উজ্জ্বল নয়, ম্লান আকাশের মতো। চোখে গভীর শান্তি, যার ভিতরে দীর্ঘ ক্লান্তি। চুলে রূপালী রেখা, বয়স প্রায় 60-এর কাছাকাছি। তিনি বই তুললেন, পাতা উল্টোলেন। হঠাৎ বইটা হাত থেকে নিচে পড়ে যায়। ওই শব্দ শুনে অরিন্দমবাবু মুখ তুলে তাকালেন। মহিলার সঙ্গে চোখাচোখি হলো, কিন্তু কোনো অভিব্যক্তি ছিল না কারো মুখেই। ওই মহিলা বইটা ফ্লোর থেকে তুললেন, তারপর জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। আলো তার গালে পড়েছিল। অরিন্দমবাবুর মনে হয়েছিল এই মুখে একসময় অনেক হাসি ছিল, কিন্তু
এখন যেন সব শুষে গেছে। অরিন্দমবাবু আবার ওনার বইতে মনোনিবেশ করলেন। তারপর প্রতিদিন একই সময়, একই নীল শাড়ি বা তার ভিন্ন ছায়া, একই নীরবতা। তাদের মধ্যে কখনো কথা হয়নি। মাঝে মধ্যে চোখাচোখি হয়, কিন্তু কোনো কথা ছিল না। তবু এক অদ্ভুত সখ্য জন্মেছিল, যেমন দুই পাঠক একই বইয়ের ভেতর দেখা করে। এইভাবে গত ৫-৬ মাসে কোনো রকম অন্যথা হয়নি। একই রুটিন, একই রং, একই অভিব্যক্তি। তবে এই কমাসে কখনো তাক থেকে বই নামাতে গিয়ে একই সঙ্গে হাত উঠেছে, কখনো বই দিতে গিয়ে আঙুল ছুঁয়ে গেছে, কখনো চোখে চোখ পড়তে দুজনেরই হালকা হাসি। একদিন লাইব্রেরিয়ান বললেন, ওই ভদ্রমহিলা খুব ভালো বই বেছে নেন, খুব নীরব মানুষ। অরিন্দমবাবু বললেন, কার কথা বলছেন? ওই যে নীল শাড়ি পরেন? লাইব্রেরিয়ান হেসে বললেন, হ্যাঁ, ওই নীল শাড়ির ভদ্রমহিলার কথাই বলছিলাম। সেদিন তিনি বাড়ি ফেরার পথে অকারণে আকাশের দিকে তাকিয়েছিলেন। নীলটা যেন আলাদা লাগছিল। এক বিকেলে তিনি লক্ষ্য করলেন, মহিলা বই নিচ্ছেন বঙ্গের অপরাধ ইতিহাস, 1990 থেকে 2000। এতদিনের সাহিত্য, দর্শন, কবিতার ভিড়ের মধ্যে এই বই অরিন্দমবাবুকে কৌতূহলী করল। তিনি প্রথমবার ভাবলেন, এই মহিলার জীবনে কি কিছু অন্ধকার আছে? তবু কথা বলেননি। তাদের সম্পর্ক ছিল নীরবতার উপর নির্মিত। তিনি সেটাকে ভাঙতে ভয় পেতেন। পরদিন তিনি এলেন না। অরিন্দমবাবু তাকালেন দরজার দিকে, জানালার দিকে, ইতিহাস বিভাগের দিকে। না, আজ আসেননি। 3 দিন হলো আসছেন না। অরিন্দমবাবুর ভিতরে যেন কিছু সরে গেল। তিনি বুঝলেন, অপরিচিত মানুষের অনুপস্থিতিও ব্যথা দিতে পারে। 1 সপ্তাহের উপর হয়ে গেল সেই মহিলা আসছেন না। অরিন্দমবাবু খুব ভালো বুঝতে পারছেন ওনার মন ওই মহিলাকে খুঁজছে। গত 6 মাসে প্রতিদিন ওই মহিলা এসেছিলেন, একদিনের জন্যও বাদ যায়নি। কিন্তু কি এমন হলো যে উনি আসা বন্ধ করে দিলেন? কি নাম ওনার, কোথায় থাকেন, কিছুই তো জানা নেই। লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করলে হয়তো কিছু জানতে পারতেন, কিন্তু এই অযথা কৌতূহল অন্যরকম হতে পারে। বাড়িতে এসেও অরিন্দমবাবুর মনটা উচাটন হয়ে আছে। ওনার তখন মনে হলো, শেষ দিন যেদিন ওই মহিলা যে বইটা নিয়েছিলেন তার নাম ছিল বঙ্গের অপরাধ ইতিহাস। ওনার আরও মনে পড়ল, সেদিন ওই মহিলা বইটা নিয়ে ওনার উল্টো দিকের টেবিলে বসেছিলেন। এখন অরিন্দমবাবুর মনে হচ্ছে, সেদিন মহিলা যেন ওনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন। উনি তখন ঠিক বুঝতে পারেননি মহিলা কি কোনো বিপদে পড়েছেন। পরদিন তিনি ওই তাকের কাছে গেলেন যেখানে তিনি ওই বই নিতেন। একটি বই, বঙ্গের অপরাধ ইতিহাস। পাতা খুলতেই একটা ভাঁজ করা কাগজ। হাত কাঁপতে লাগলো। খুললেন। যদি আমাকে খুঁজতে চান 1998 সালের ফাইলটা দেখুন, আমি অপেক্ষা করছি। নীলা। অরিন্দমবাবুর বুকের ভেতর হৃদস্পন্দন বেড়ে গেল। আমাকে খুঁজতে চান? তিনি কি তাকে খুঁজতে চান? উত্তরটি তিনি ইতিমধ্যেই জানতেন। অরিন্দমবাবু লাইব্রেরিয়ানকে বলে আর্কাইভ রুমের ধুলো জমা ফাইলের স্তূপ থেকে 1998 সালের ফাইলটা বের করে আনলেন। ফাইল খুলতেই সময় যেন থমকে গেল। সোহিনী দত্ত, নিখোঁজ, মৃত ঘোষিত। ছবি, নীল শাড়ি, একই চোখ, একই মুখ, একই নিঃশব্দ বিষণ্ণতা। ফাইল বলছে, ধনী ব্যবসায়ী অরূপ দত্তের স্ত্রী হঠাৎ নিখোঁজ, স্বামী সন্দেহভাজন, দেহ পাওয়া যায়নি, প্রমাণের অভাবে মামলা বন্ধ। অরিন্দমবাবুর মাথা ঘুরে উঠল।
ওই সময়ে সমস্ত বাংলা সংবাদপত্রের শিরোনামে থাকত সোহিনী দত্ত নিখোঁজ সংবাদ। এই নিয়ে তৎকালীন গৃহমন্ত্রীকেও হস্তক্ষেপ করতে হয়েছিল। সব ধীরে ধীরে মনে পড়ছে অরিন্দমবাবুর। সোহিনী দত্ত জীবিত? তাহলে এতদিন তিনি মৃত্যুর আড়ালে বেঁচেছিলেন, আর কেন তিনি তাকেই ডাকছেন? পরদিন অরিন্দমবাবু আগেভাগে এলেন। লাইব্রেরি প্রায় ফাঁকা, ঘড়ির কাঁটা এগোচ্ছে, দরজা নীরব। তিনি অপেক্ষা করলেন। দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা। শেষ আলো যখন মেঝেতে দীর্ঘ হয়ে পড়েছে, দরজায় একটি নীল ছায়া। তিনি। অরিন্দমবাবুর বুকের ভিতর একটা ঢেউ খেলে উঠল। তিনি ধীরে এগোলেন। আপনি সোহিনী? মহিলা স্থির তাকিয়ে রইলেন, তারপর খুব মৃদু হাসলেন। অনেক বছর পর কেউ আমার নাম বলল। এই প্রথম তারা মুখোমুখি দাঁড়ালেন পরিচয়ের আলোতে। তারা জানালার পাশে বসে, নরম আলো। সোহিনী ধীরে বললেন, আমি মরিনি, আমাকে মরতে হয়েছিল। অরিন্দমবাবু শুনলেন, নিঃশ্বাস আটকে। স্বামী আমাকে সরাতে চেয়েছিল সম্পত্তির জন্য। তখন ওর রাজনৈতিক প্রভাবও যথেষ্ট ছিল। আমি ওর পরিকল্পনা আগে থেকেই আঁচ করতে পেরেছিলাম। অত্যন্ত ঝুঁকি নিয়ে আমি পালাতে সক্ষম হই। প্রশাসনকে কাজে লাগিয়ে আমাকে ধরার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। আমি নতুন নামে, নতুন রূপে বাঁচার চেষ্টা করি। সুখ ঐশ্বর্য ছেড়ে আমি অন্য জীবনে চলে যাই, লোকচক্ষুর আড়ালে। সবাই ভাবে আমি মৃত। এখন অরূপ দত্ত মারা গেছে, কেস শেষ, আমি ফিরে আসতে পারি। কিন্তু তিনি অরিন্দমবাবুর দিকে তাকালেন। কেউ আমাকে খুঁজুক, এটা চেয়েছিলাম। কেন আমি? সোহিনী নরম স্বরে বললেন, কারণ আপনি কখনো আমাকে জিজ্ঞেস করেননি আমি কে, কিন্তু আপনার চোখ আমাকে খুঁজত। আপনাকে ভরসা করা যায় এই কমাসে বুঝতে পেরেছিলাম। আর মেয়েদের এই বোঝার ক্ষমতাটা একটু বেশি দিয়েছেন ভগবান। অরিন্দমবাবুর চোখ ভিজে উঠল। আমি আপনাকে না খুঁজে থাকতে পারিনি। দীর্ঘ নীরবতা, দুই জীবনের একাকিত্ব এক বিন্দুতে এসে দাঁড়ালো। সোহিনী ধীরে বললেন, আমি কি এখন বাঁচতে পারি? অরিন্দমবাবু তার হাত ধরলেন। আপনি অনেক দিন ধরেই বেঁচে আছেন, শুধু লুকিয়েছিলেন। সোহিনীর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। বহু বছরের ভয়, পালানো, একাকিত্ব হয়তো প্রথমবার গলল। সেদিন তারা লাইব্রেরি থেকে একসাথে বেরোলেন। বাইরে সন্ধ্যার নীল। সোহিনী হালকা হাসলেন। আজ আকাশটাও আমার শাড়ির মতো। অরিন্দমবাবু বললেন, না, আপনার শাড়িটাই আকাশের মতো। তিনি প্রথমবার হেসে উঠলেন, খোলা, উজ্জ্বল, জীবন্ত। অরিন্দমবাবু বুঝলেন, এই হাসিটাই তিনি খুঁজছিলেন। এক বিকেলে তারা পাশাপাশি বসে বই পড়ছেন। সোহিনী ফিসফিস করে বললেন, আমি এতদিন মৃত ছিলাম, আপনি আমাকে আবার জীবিত করলেন। অরিন্দমবাবু নরম স্বরে বললেন, না সোহিনী, তুমি আমাকে আবার ভালোবাসতে শেখালে। জানালা দিয়ে নীল আলো ঢুকছিল, দুজনের হাত একসাথে রাখা। লাইব্রেরির ধুলোকণা সোনালি হয়ে উঠেছিল। নীল শাড়ির রহস্য শেষ হলো না, শুধু রূপ বদলালো। মৃত্যু থেকে জীবন, নীরবতা থেকে প্রেম, অপরিচয় থেকে নাম। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানান। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ট্রু টুইস্ট প্রোডাকশন।